জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আশাবাদ জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। 3 দিনের সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। শনিবার সকাল 9টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে সার্জিও গর বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, করনীতি ও রপ্তানি বৃদ্ধির ইস্যুতে আলোচনা হয়। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রায় 3.5 ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার জটিলতা, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপে বসা এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিমান ও সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম 24 ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ কোম্পানির 45 জন ব্যবসায়ী বাংলাদেশে সফর করতে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় চলমান গ্যাস সংকট নিয়ে উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসনের কারণে রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আর বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে এমন অভিযোগ তুলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হলে তা দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত। এ ধরনের বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সরকারের প্রতি সতর্ক বার্তা দেন জামায়াতের আমির। দেশব্যাপী চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন,
আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর উত্তরায় র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা আয়না ঘরে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতির সাথে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আয়নাঘর পরিদর্শনের সময় ট্রাইব্যুনালের 3 বিচারপতির সাথে প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী ও গুমের শিকার ভুক্তভোগীদের পরিবারও উপস্থিত ছিলেন। পরে চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে। এখনও গুম খুনের শিকার প্রায় 2.5 শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলেও জানান এই চিফ প্রসিকিউটর। বলেন, অপরাধের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় হস্তক্ষেপে এখন আর কাউকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর কাকরাইলে সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, দেশের স্বার্থে যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলবে বর্তমান সরকার। জাতিকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছেন এই মন্ত্রী। এই ধরনের শিক্ষায় উৎসাহ তৈরি করার আহ্বানও জানান তিনি। বলেন, কারিগরি শিক্ষার প্রসার ঘটলে এগিয়ে যাবে বাংলাদেশ। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার প্রেস ক্লাবে বিপিজের আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি। তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি, পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না। আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি।
গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরেও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। স্বৈরাচারদের বিরুদ্ধে কোনো আপোষ নয় বলেও সাফ জানান তিনি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মত ভিন্নতা থাকলেও জুলাই নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন বক্তারা। সবচেয়ে প্রায়োরিটি হবে টিপ্যাট, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। This is a lifelong education. Everybody does indeed need টিপ্যাট। উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটিতে অ্যাড্রেস করি আমরা। সিটি কর্পোরেশনের কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শনিবার বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত বজ্র শোভাযাত্রা এবং ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয় বলে মন্তব্য করে প্রশাসক নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। জলাবদ্ধতার জন্য প্রশাসনিক চাপ সৃষ্টি না করে পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করার ওপরও জোর দেন তিনি। মাসের প্রথম শনিবার ৭৫টি ওয়ার্ডে একসাথে মশা নিয়ন্ত্রক ও বজ্র ব্যবস্থাপনার ক্র্যাশ প্রোগ্রাম আয়োজন করে ডিএসসিসি। পরে পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাজপথে অভিনব এই শোভাযাত্রার জাতীয় জাদুঘরের সামনে থেকে বজ্র শোভাযাত্রা শুরু করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন জেলায় তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই গ্যাসের স্বল্পতায় বাড়ছে ভোগান্তি। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও সাভারে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় অনেকেই বাধ্য হয়ে কাঠ কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সিএনজি স্টেশনগুলোতেও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এতে কমছে আয়, ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। মানিকগঞ্জেও গত 2 সপ্তাহ ধরে একই চিত্র। বিভিন্ন ফিলিং স্টেশনে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ময়মনসিংহে দীঘার কান্দা এলাকায় একটি স্টেশন ছাড়া প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। তবে দ্রুত এমন অবস্থা থেকে উত্তরণের কাজ চলছে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে গ্যাস থাকলে রাত্রে থাকে না, আবার বিকেলে থাকলে দুপুরে থাকে না। গ্যাসের সমস্যা, আমরা পাক করতে পারি না ঠিক মতন। গ্যাস আসে একবারে হালকা, পাক করতে অনেক কষ্ট হয়। কালকে আইছি, কালকে 6টার থেকে আইছি 12টা, রাত্রে 12টার সময় দিয়ে আপনার প্রেশার কম, গ্যাস ঢুকছে আপনার শুধু 80 টাকা গ্যাস ঢুকছে। এই যে দেখেন সকাল 8টার সময় আইছি, আমরা ঠিক মতন গ্যাস পাই না, 5টা পাম্প বন্ধ। আমরা 2-2.5 কিলো রাস্তা জায়গায় দৌড়ামো, এই জায়গায় আমরা গ্যাস পাইতেছি 50 টাকা, 80 টাকা, 100 টাকা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে 2 পক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত উপজেলার হরসপুর ইউনিয়ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে 2 শিশুর মধ্যে বাকবিতণ্ডার জেরে এই দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শনিবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ই পাসপোর্ট জটিলতা এবং প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে সৌদি আরবের বাথায় জরুরি সংবাদ সম্মেলন করেছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। প্রবাসীদের ই পাসপোর্ট আবেদন, সার্ভার সমস্যা, নাম বা তথ্যের সংশোধন জটিলতা এবং এমআরপি থেকে ই পাসপোর্টের রূপান্তরের ক্ষেত্রে সৃষ্টি হওয়া ভোগান্তির অবসান ঘটাতে নিজস্ব পরিকল্পনার বিষয়ে জানান ইডিসির কর্মকর্তারা। নিশ্চিত করেছেন সরকার কর্তৃক নির্ধারিত ফি এবং আবেদনের জন্য মোট ৪৫ রিয়াল নিয়ে গ্রাহকের হাতে পাসপোর্ট তুলে দিচ্ছেন তারা। এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন এবং এমআরপি থেকে কিভাবে ই পাসপোর্ট করতে হবে এই বিষয়গুলো তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আলোচকরা। আশ্বস্ত করেন ইডিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণ দিতে পারলে সংশ্লিষ্ট অপরাধীদের তখনই চাকরিচ্যুত করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা একা কেউ সম্পূর্ণ না। পাকিস্তানের লাহোরে আজাদ কাশ্মীরের শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান সমাবেশের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার লাহোর প্রেস ক্লাবের বাইরে জড়ো হয়ে কাশ্মীরের আন্দোলনরতদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশের ডাক দিয়েছিল নাগরিক সমাবেশের একাংশ। এ সময় তাদের হাতে ছিল পাকিস্তান শাসিত কাশ্মীরের পতাকা ও প্ল্যাকার্ড। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। বিক্ষোভ শেষ হওয়ার পর কর্মকর্তারা আটককৃতদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান। কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে এই বিক্ষোভে অংশ নেয় প্রগতিশীল গোষ্ঠী, ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো। কাশ্মীরের আঞ্চলিক নির্বাচনে আসন বন্টনকে কেন্দ্র করে অস্থিরতার জেরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিতীয় দফায় ভোটের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় অন্তত ৩০ জনের। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। এর আগে ইনজুরির কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠেছেন লিটন দাস। সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এখনও প্রায় ২ সপ্তাহ সময় থাকায় লিটনকে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরে এই উইকেট কিপার ব্যাটার। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচন হন তিনি। 2026 থেকে 2030 মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। 2009 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা 4 মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন তিনি। এর আগে 2022 সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কংগ্রেসের সহ সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারুলেব্বে, নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শাফিউ এবং নারী নির্বাহী সদস্যের পদে ভুটানের জিম্বির নির্বাচিত হয়েছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.tv.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।